In our tonight class, we are going to read Snowflakes Sail Gently Down by Gabriel Okara. লাইন বাই লাইন এক্সপ্লেনেশনের পূর্বে আমরা এই কবিতাটাকে আরেকটু ভালোভাবে বোঝার জন্য এইটার সামারি এবং থিমগুলো আগে একবার পড়ে নেব, তারপরে আমরা লাইন বাই লাইন ডিটেলড এক্সপ্লেনেশনের দিকে যাব। তো প্রথমত আমরা পড়ি সামারি অফ স্নোফ্লেক্স সেল ডাউন জেন্টলি। তো এই কবিতাটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ সিম্বলিক পোয়েম বাই গ্যাব্রিয়েল ওকারা। স্নোফ্লেক্স শব্দের অর্থ তুষার কণা, তুষারের অংশ বিশেষ যেটা আকাশ থেকে আস্তে আস্তে জেন্টলি মাটিতে পড়ছে। সো ইট ডিসক্রাইবস বোথ দ্য বিউটি অফ নেচার অ্যান্ড হোপ অফ এ নিউ লাইফ। প্রকৃতির যে সৌন্দর্যের বিভিন্ন যেই দিক আমরা কবিতা যখন পড়ব বুঝতে পারবো, এবং জীবনের যে নতুন আশা, হ্যাঁ, যে ভালো জিনিস হতে পারে এবং প্রকৃতির আমাদের যে অবদানগুলা এগুলো আমরা এই কবিতার মধ্যে বুঝতে পারবো। দ্য পোয়েম বিগিনস উইথ এ পিসফুল উইন্টার সিন। সফট স্নোফ্লেক্স ফল জেন্টলি ফ্রম দ্য ক্লাউডি স্কাই অ্যান্ড কভার দ্য বেয়ার এলম ট্রিজ। এলম হচ্ছে একটা গাছের নাম। তো এই কবিতাতে আমরা দেখতে পাবো দ্যাট একটা শীতের একটা সময়ের কথা এখানে বর্ণনা করা হচ্ছে, যখন আকাশ থেকে স্নোফ্লেক্সগুলো আস্তে আস্তে পড়ছে এবং যেই শীতের কারণে এলম ট্রি যে একদম বেয়ার হয়ে গেছে, নেকেড টাইপ অফ ওয়ে, মানে গাছের পাতাগুলো সম্পূর্ণ ঝরে গিয়েছে। তো ওইটার উপরে আস্তে আস্তে স্নোফ্লেক্সগুলো জড়ো হচ্ছে। দ্য ব্রাঞ্চেস বেন্ড আন্ডার দ্য স্নো লাইক পিপল মর্নিং অ্যাট ফিউনারেল। যখন কোনো মানুষ মারা যায়, মানুষটাকে যখন শোয়ায় রাখা হয়, হ্যাঁ, আমরা কি তার দিকে একটু ঝুঁকে পড়ে একটু নুয়ে গিয়ে তার মুখের দিকে তাকাই না, এবং আমরা যে বিলাপ করি। এখানে কবির কাছে মনে হচ্ছে যে ওই স্নোফ্লেক্সগুলার কারণে যখন ওই ডালগুলার উপরে স্নোফ্লেক্সগুলা পড়ছে, এবং তার ফলে কবিতাটার কিন্তু বোঝার জন্য তোমাকে কবিতাকে উপলব্ধি করতে হবে। এই যে এই চিত্রগুলো তোমরা মনের মধ্যে একটু চিত্রায়িত করার চেষ্টা করো, যে গাছের উপর অনেকগুলা তুষার পড়ছে, তুষারের তোমার হচ্ছে ওজন নাই, কিন্তু যখন অনেকগুলা তুষার পড়ছে তখন গাছগুলো একদম বেঁকে গেছে। তো তার কাছে মনে হচ্ছে যেন ওই প্রকৃতির মৃত্যু, যেহেতু শীতকালে দেখা যাচ্ছে সব কিছু গাছের পাতা টাতা সব ঝরে গেছে, তো তার কাছে মনে হচ্ছে যেন প্রকৃতির মৃত্যু হচ্ছে ওই, এবং এলম ট্রিগুলা যেন ঝুঁকে সেই প্রকৃতিকে বিদায় জানাচ্ছে ফিউনারেলের মতো। দ্য স্নো লুকস লাইক এ হোয়াইট ফিউনারেল ক্লথ স্প্রেড ওভার দ্য আর্থ। এবং অ্যাকর্ডিং টু দ্য পয়েট ইট ইজ সিমিংলি লাইক দ্যাট পৃথিবীকে সে একটা ডেড বডি হিসেবে ধরে নিচ্ছে। হ্যাঁ, পৃথিবীকে একটা সে ডেড বডি মনে করছে, এবং ওই ডেড বডির উপর যেমন ডেড বডির উপর সাদা কাপড় চড়ায় দেওয়া হয়, ঠিক তার কাছে মনে হচ্ছে পৃথিবীর উপরে স্নো লাইক হোয়াইট কভার ইজ কভার্ড অন দ্যাট ডেড বডি। Although everything seems cold and lifeless, the poet reminds us that earth is deathless, which means that life never truly ends. কিন্তু কবি আবার মনে হয়েছে যে না, পৃথিবীর তো কখনো মৃত্যু হতে পারে না, পৃথিবীর তো মৃত্যু হবে না, আবার রিনিউয়াল হবে, আবার একটা নতুন একটা সূচনা হবে। ঠিক আছে। As the poet enjoys the warm heat of his room, he falls into a deep sleep. In his dream, he doesn't see winter or death. Instead, he dreams of blackbirds flying inside him. এবং সে একটা সময় তার রুমে আসে এবং সে ঘুমায় পড়ে, এবং সে স্বপ্নের মধ্যে আর ওই মৃত্যুর জিনিস অথবা ওই উইন্টার সিনারিগুলো সে আর দেখে না। আলটিমেটলি সে কি দেখে? সে একটা স্বপ্ন দেখে। স্বপ্ন কি? সে একটা কালো পাখিকে দেখে। হ্যাঁ, সে তার হৃদয়ের মধ্যে একটা কালো পাখিকে দেখে এবং পাখির সৌন্দর্যের কথা সে দেখে। দ্য বার্ড বিল্ডস নেস্ট অ্যান্ড হ্যাচ দেয়ার ইয়ং অন দ্য স্ট্রং অয়েল পাম ট্রিজ। এবং ওইখানে একটা পাম গাছ আছে, ওই পাম গাছের উপর ওই কালো পাখিটা যেটা আছে, ওরা বাসা দিচ্ছে, নতুন একটা জীবনের সূত্রপাত করছে। হ্যাঁ, দিস ট্রিজ বিয়ার সান ইনস্টেড অফ ফ্রুটস হুইচ সিম্বলাইজেস লাইফ, হোপ অ্যান্ড এ ব্রাইট ফিউচার। এই যে এজন্য তোমাদেরকে পোয়েট্রির কিছু জিনিস তোমাদের অযৌক্তিক লাগতে পারে। এই যে একটা টার্ম আছে নেগেটিভ ক্যাপাবিলিটি, মানে কিছু কিছু জিনিসকে অত বিচার বিবেচনা করলে চলবে না, তোমাকে গ্রহণ করতে হবে। যেরকম এখানে সে বলছে যে ওইখানে যে ওই তোমার হচ্ছে পাম ট্রি যেটা আছে, ওই পাম ট্রিতে আবার কোনো ফল ধরে নাই। কি ধরছে? ওই পাম ট্রিতে সূর্যের মতো কিছু একটা ধরে আছে, সূর্য ধরে আছে ফলের পরিবর্তে, এবং সেই সূর্যটা সিম্বলাইজ করছে কাকে? জীবন, আশা এবং একটা ব্রাইট ফিউচারের।
যে এখনই সব কিছু শেষ হয়ে যাবে না। দেয়ার পাওয়ারফুল রুটস ব্রেক দ্য স্পেটস অফ দ্য আপরুটার্স, শোয়িং দ্যাট নেচার অ্যান্ড লাইফ আর স্ট্রঙ্গার দেন দোজ হু ট্রাই টু ডিস্ট্রয় ইট। এবং ওই যে যেই গাছটা, ওই গাছ থেকে তোমার শেকড় উঠে আসছে। এবং এই যে কিছু কিছু মানুষ থাকে যারা বনভূমি ধ্বংস করে, প্রকৃতিকে বিনষ্ট করার চেষ্টা করে, সে বলছে যে আপরুটার্স, যারা ওই যে শেকড় অথবা গাছগুলাকে যারা উপড়ে ফেলে, তাদের যে কোদাল আছে, স্পেডস, তাদের যে কোদালগুলো আছে, ওই কোদালগুলোকে যেন ভেঙে ফেলছে। এবং যাদের কি বোঝাচ্ছে, দ্যাট নেচার অ্যান্ড লাইফ আর স্ট্রঙ্গার দেন হু ট্রাই টু ডিস্ট্রয় ইট। প্রকৃতি, যারা প্রকৃতিকে ধ্বংস করে তার চেয়ে প্রকৃতি অনেক বেশি শক্তিশালী। ওকে, the uprooters become tired and weak, they finally lean on the very roots they wanted to remove। এবং এক সময় ওই যে তারা যে এত শক্তপোক্ত যে রুট, হ্যাঁ, ভিত্তি যে এত স্ট্রং, তারা আর ওই শিকড়গুলোকে তারা তুলতে পারে না। এবং আলটিমেটলি তারা চেষ্টা করতে করতে তারা টায়ার্ড হয়ে পড়ে, এবং একটা সময় যে শিকড় তারা তুলতে চেয়েছিল, ওই শিকড়ের উপরই তারা শুয়ে পড়ে, তারা বিশ্রাম করতে শুরু করে। এ থেকে কি বোঝা যায়, যে তুমি প্রকৃতিকে তুমি নিজের শত্রু মনে করতে পারো, প্রকৃতির তুমি ক্ষতি করতে পারো, কিন্তু প্রকৃতি কিন্তু তোমার কখনো ক্ষতি করবে না। প্রকৃতি তোমাকে আবার নিজের কোলে আবার টেনে নিবে। ঠিক আছে? আচ্ছা, কই গেল? The oil palms kindly give each of them a son, but they are not satisfied because the sons are not as valuable as gold। এবং এবং সে বলছে যে ওই যে যে গাছগুলাতে যে সূর্য ধরেছিল, ওই গাছগুলা প্রত্যেককে, ওই যারা আপরুটার্স যারা ছিল, যারা গাছ নিধন করতে আসছিল, বনভূমি উজাড় করতে আসছিল, প্রত্যেককে একটা একটা করে সূর্য দিল। কিন্তু ওই মানুষগুলো সূর্যতে স্যাটিসফাইড হলো না, কারণ ওই সূর্য তো আর গোল্ডের মতো অতটা ভ্যালুয়েবল ছিল না। ওটা তো সূর্য, ওটা তো সূর্য, তো সোনা নয়। This shows that many people care more about money than about hope, nature and spiritual value। মানুষজন তোমার হচ্ছে নতুন আশা, প্রকৃতি এবং স্পিরিচুয়াল ধর্মীয় দিকের চেয়ে অর্থকে বেশি গুরুত্ব দেয়। ঠিক আছে? অ্যাট দ্য এন্ড অফ দ্য পোয়েম, দ্য পোয়েট ওয়েকস আপ অ্যান্ড এগেইন সিজ দ্য সাইলেন্ট স্নোফল, দ্য স্নো কভার্ড এলম ট্রিস বেন্ড ইন দ্য ওয়াইন্ড লাইক মুসলিমস অফারিং ইভিনিং পেয়ার। এবং ওই যে গাছের উপর যে আস্তে আস্তে স্নোগুলা যে পড়ছে, এবং স্নোগুলা পড়ার কারণে যে গাছটাতে ঝুঁকে পড়ছে, এটা তার কাছে মনে হচ্ছে যে এরকম মুসলিমরা জুব্বা অথবা পাঞ্জাবি পরে যখন সেজদা দেয়, যখন প্রেয়ার করে, তার কাছে এইটা মনে হচ্ছে। তার কাছে একটা স্পিরিচুয়াল একটা ভঙ্গি এখানে মনে হচ্ছে, প্রকৃতির সৌন্দর্য তার কাছে। হ্যাঁ, আচ্ছা, দ্য আর্থ লুকস পিসফুল, হলি অ্যান্ড মিস্ট্রিয়াস। তাহলে প্রকৃতি তার কাছে কেমন মনে হচ্ছে? একটা পিসফুল, খুব পবিত্র, এবং অ্যাট দ্য সেম টাইম দ্য আর্থ লুকিং লাইক কোয়াইট মিস্টিরিয়াস। থ্রু দিস বিউটিফুল এন্ডিং, গ্যাব্রিয়েল ওকারা টিচেস দ্যাট নেচার ইজ ইটার্নাল। প্রকৃতি কিন্তু অবিনশ্বর। হোপ ইজ স্ট্রঙ্গার দেন ডিস্ট্রাকশন, অ্যান্ড পিপল শুড ভ্যালু লাইফ, দেয়ার রুট অ্যান্ড স্পিরিচুয়াল বিউটি মোর দেন ওয়েলথ। এবং ধ্বংসের চেয়ে আশা কিন্তু বেশি শক্তিশালী, এবং মানুষদেরকে তাদের জীবন, তাদের যে রুট, তাদের যে যে সংস্কৃতি থেকে তারা বেড়ে উঠেছে, এবং তাদের যে স্পিরিচুয়াল ধর্মীয় যে সৌন্দর্য, এগুলাকে টাকার চেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত। বুঝছো? তো আশা করি এই কবিতা সম্বন্ধে একটা ওভারঅল একটা ধারণা তোমাদের এসে গেল, যে কি নিয়ে এই কবিতাটা কথা বলতে পারে। তো এখন আমরা ডিরেক্টলি এখন কবিতাতে চলে যাই। খুব সহজ একটা কবিতা, তেমন কোনো ডিপ মিনিং এই কবিতার মধ্যে নাই, আমরা পড়লেই বুঝতে পারবো। এই কবিতার নোটের মধ্যে, এই নোটের মধ্যে যা কিছু আছে তোমাদের এর এক্সট্রা কোনো কিছুই পড়তে হবে না। এবং দেখবা যে এই লাইনের মধ্যে ব্র্যাকেটের মধ্যে কিছু ওয়ার্ড লেখা আছে, এগুলা হচ্ছে মানে যেই ওয়ার্ডগুলা সাইডে দেখবা ব্র্যাকেট আছে, ওই ব্র্যাকেটের মধ্যে যে ওয়ার্ডগুলা, সেটা ওই পাশের ওয়ার্ডের মিনিং। আমি এখানে বাংলা মিনিং ইউজ করি নাই, তোমাদেরকে ইংরেজি দিয়েই শিখতে হবে। হ্যাঁ, তাহলে আমরা এক্সপার্ট হতে পারবো। দেখো, সে বলছে, দ্য স্নোফ্লেক্স sail gently. He's saying that আকাশ থেকে যেই স্মল পিসেস অফ ফ্রোজেন ওয়াটার, মানে যে তুষার বিন্দু যেগুলো আছে,
এগুলো আস্তে আস্তে পড়ছে। যেমন একটা নৌকা পানির মধ্যে অথবা সমুদ্রে যে বেয়ে বেয়ে আসে, তার কাছে মনে হচ্ছে যে আকাশ থেকে যেন ওই স্নোগুলা ইজ ফ্লোটিং লাইক এ সেইল। বোটের মধ্যে যেন বোটের মতো যেন ওইখান থেকে সে আসছে। ডাউন ফ্রম দ্য মিস্টি আই অফ দ্য স্কাই, এবং হয়তো বা যেহেতু এটা শীতের সময়ের কথা বলা হচ্ছে, চারদিকে কুয়াশাচ্ছন্ন। মিস্ট শব্দের অর্থ হচ্ছে কুয়াশা, ফগ। তো আকাশ যেরম একটা কুয়াশাচ্ছন্ন একটা অবস্থা, হ্যাঁ, তো ওর মধ্যে দিয়ে ওই কুয়াশাচ্ছন্ন, আই মানে হচ্ছে মানে আকাশ, ডাউন ফ্রম দ্য মিস্টি আই অফ দ্য স্কাই, যেন মনে হচ্ছে আকাশ থেকে আস্তে আস্তে ওই মিস্টের মধ্যে দিয়ে, ওই কুয়াশার মধ্যে দিয়ে স্নোগুলো আস্তে আস্তে ভেসে আসছে। অ্যান্ড ফল লাইটলি অন দ্য উইন্টার ওয়েরি এলমস, এবং তার কাছে মনে হচ্ছে যেন ওই যে উইন্টার ওয়েরি শব্দের অর্থ টায়ার্ড, এবং ওই এলম গাছগুলা শীতের একদম শুরু থেকে গাছটার উপর কত অত্যাচার গেছে, প্রত্যেক দিন ওটার উপর তুষারপাত হচ্ছে, আবার শীতের কারণে ওইটার যতগুলা পাতা ছিল পাতাগুলো একে একে ঝরে পড়ছে, তাহলে এর উপর অনেক অত্যাচার হয় নাই? তো দ্যাটস ওয়াই দ্য পয়েট ইজ সেইং দ্য এলম ট্রি ইজ ভেরি টায়ার্ড বিকজ অফ দিস লং উইন্টার, এবং ওই এলম গাছের উপরে অ্যান্ড ফল লাইটলি অন দ্য উইন্টার ওয়েরি এলম ট্রিজ, এবং ওই এলম গাছের উপর আস্তে আস্তে ওই স্নোফ্লেক্সগুলো এসে জড়ো হচ্ছে, এসে পড়ছে। ওকে, এরপর সে বলছে অ্যান্ড দ্য ব্রাঞ্চ মানে আমরা তো জানি গাছের শাখা প্রশাখা, অ্যান্ড দ্য ব্রাঞ্চেস উইন্টার স্ট্রিপড অ্যান্ড নিউড স্লোলি উইথ দ্য ওয়েট অফ দ্য ওয়েটলেস স্নো বো লাইক গ্রিফ স্ট্রিকেন মর্নার্স। আচ্ছা, এখন সে বলছে অ্যান্ড দ্য ব্রাঞ্চেস, এবং এই গাছের যে শাখা প্রশাখাগুলো আছে, উইন্টার স্ট্রিপড অ্যান্ড নিউড, এবং ওই গাছের শাখা প্রশাখাগুলো এই শীতের কারণে, ওই শীতের থাবা ওই গাছগুলাতে পড়ছে, এবং পড়ার কারণে সবগুলা পাতা ঝরে গেছে। নিউড মানে গাছের আর কোনো পাতা নাই, গাছটা যেন মনে হচ্ছে গাছটা উলঙ্গ একটা অবস্থা। স্লোলি উইথ দ্য ওয়েট অফ দ্য ওয়েটলেস স্নো। ওয়েট অফ দ্য ওয়েটলেস মানে কি? মানে যে তুষার বিন্দু, এগুলার কি ওজন আছে? তোমার হাতে যদি নাও তুমি বুঝতেই পারবে না একটা তুষার বিন্দু, কিন্তু যখন আস্তে আস্তে অনেকগুলা তুষার এক জায়গায় জড়ো হয়ে গেছে, তখন ওই ওজনের কারণে ওয়েট অফ দ্য ওয়েটলেস ওই তুষারের কারণে ওই গাছটা ঝুঁকে পড়ছে। কেমন ভাবে ঝুঁকে পড়ছে? বো শব্দের অর্থ ঝুঁকে পড়া। বো লাইফ গ্রিফ স্ট্রিকেন মর্নার্স। গ্রিফ স্ট্রিকেন শব্দের অর্থ ইজ অ্যাটাকড বাই হিউজ অ্যামাউন্ট অফ সরোনেস, হিউজ অ্যামাউন্ট অফ মেলানকলি, মানে প্রচণ্ড দুঃখ যখন পায় কেউ একটা, যখন মারা যায়, তখন মর্নার মানে যারা ওই মৃতর কারণে বিলাপ করে, যারা দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে ওই ফিউনারেল সেরিমনিতে যারা আসছে, ওই মৃত্যুর যে জায়গাটা, তাদের যে বাড়িটা, ওইখানে তারা আসছে, এবং যখন কোনো মানুষ মারা যায় তাকে যখন শোয়ায় রাখা হয়, অন্যরা কি করে, তার উপর ঝুঁকে তার মুখটা দেখার চেষ্টা করে না? তো এখন কবির কাছে ওই গাছটাকে যখন সে দেখছে, তখন তার কাছে মনে হচ্ছে যেন সে ওই প্রকৃতির মৃত্যুতে দুঃখ জানানোর জন্য একদম ঝুঁকে আছে ওইখানে। তোমাদের কাছে কিছুটা অ্যাবসার্ড মনে হতে পারে এই কথাগুলো, এই কনসেপ্টগুলা, কিন্তু এগুলাকে বোঝার চেষ্টা করতে হবে। হ্যাঁ, তো সে কি বলছে? বো লাইক গ্রিফ স্ট্রিকেন মর্নার্স, যেন মনে হচ্ছে যে ওই সকল মানুষরা যারা ওই ফিউনারেল সেরিমনিতে দুঃখ বরাক্রান্ত মন নিয়ে ঝুঁকে ওই মৃতদেহর দিকে দেখছে, হ্যাঁ, অ্যাজ হোয়াইট ফিউনারেল ক্লথ শব্দের অর্থ কাফনের কাপড়, হ্যাঁ, সাদা কাফনের কাপড়, ই স্লোলি আনরোলড ওভার ডেথলেস আর্থ, এবং যে ওই যে স্নোয়ের কালার কেমন হয়? সাদা টাইপের হয় না? তো তার কাছে যেন মনে হচ্ছে গোটা পৃথিবীর যেন মৃত্যু হচ্ছে, এবং ওই সাদা তুষার আকৃতির কাফনের কাপড় দিয়ে পুরা পৃথিবীকে ঢেকে ফেলা হচ্ছে। হ্যাঁ, আনরোলস মানে স্প্রেড আউট ওভার দ্য ডেথলেস আর্থ, এবং যে পৃথিবীর কখনো মৃত্যু হতে পারে না, সেই পৃথিবীর উপরই ওই কাফনের কাপড়টা জড়ানো হচ্ছে। ওকে, দেখো এটা একটু পড়ি, দেখো। দ্য স্নো ইজ কম্পেয়ার্ড উইথ হোয়াইট ক্লথ প্লেসড ওভার এ ডেড বডি। দ্য পোয়েট ইম্যাজিনস দ্য স্নো
স্লোলি কভারিং দ্য আর্থ অ্যাজ ইফ নেচার ইজ হোল্ডিং এ ফিউনারেল, যেন পৃথিবীর একটা ফিউনারেল হচ্ছে, পৃথিবীর মনে হয় মৃত্যু হচ্ছে, এবং এবং ওই সাদা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে। কিন্তু তারপরে সে বলছে দ্য হোয়াইট স্নো স্প্রেড ওভার দ্য আর্থ লাইক এ ফিউনারেল ক্লথ, পৃথিবীর উপর কাফনের কাপড় সরায় যেন মনে হচ্ছে বিছায় দেওয়া হচ্ছে। হাউএভার আর্থ ইজ ডেথলেস, পৃথিবীর কিন্তু মৃত্যু হতে পারে না, বিকজ ইট নেভার ট্রুলি ডাইস, উইন্টার ইজ অনলি টেম্পোরারি অ্যান্ড দ্য লাইফ উইল রিটার্ন ইন স্প্রিং। এবং উইন্টারকে যেন মনে হচ্ছে এটা একটা টেম্পোরারি একটা সময়, যে পৃথিবী সব কোথাও কোনো পাতা নাই, যেন মনে হচ্ছে পৃথিবী আস্তে আস্তে মারা যাচ্ছে, পৃথিবীর উপরে কাফনের কাপড় টাইপের সাদা কাপড় ছড়ায় দেওয়া হচ্ছে, কিন্তু প্রকৃতির মৃত্যু হবে না, উইন্টারটা একটা টেম্পোরারি একটা সময়, এরপরে আবার নতুন সূচনা হবে পৃথিবীর। আচ্ছা, and dead sleep stealthily from the heater rose and closed my eyes with, এবং সে বলছে, এবং he saying that the poet falls into deep sleep without even noticing it, মানে সে ওই যে অ্যান্ড দ্য ডেড স্লিপ, মানে সে তার রুমে আসলো এবং আসার পরে সে একটা গভীর একটা ঘুমে তাকে আচ্ছন্ন করে ফেললো, ঠিক আছে। স্টিলসলি মানে কোয়াইটলি, মানে কখন সে ঘুমায় পড়েছে সে নিজেই জানে না। হিটার রোজ অ্যান্ড ক্লোজড মাই আইস, এবং তার রুমের যে হিটারটা ছিল, ফায়ার প্লেস হয়তো বা ছিল, ওইটার যেই তাপে তার আরামে সে ওইখানে ঘুমায় পড়লো, তার চোখ লেগে গেল ওইখানে। তাহলে এই প্রথম স্ট্যান্জা, এটা তো স্ট্যান্জা নয়, আমি এটা ভাগ ভাগ করে নিয়েছি আর কি, পুরাটা একটাই কবিতা। তো এই প্রথম পার্টের ইনার মিনিংটা কি? দ্য ফার্স্ট 12 লাইন্স ক্রিয়েট এ পিসফুল বাট স্যাড উইন্টার সিন, প্রকৃতির একটি দুঃখের একটা অংশ এখানে দেখানো হচ্ছে। দ্য ফলিং স্নো কভার্স দ্য বেয়ার ট্রিজ অ্যান্ড দ্য আর্থ লাইক এ হোয়াইট ফিউনারেল ক্লথ, এই সাদা তুষারগুলা যেন পৃথিবীকে একটা ফিউনারেল ক্লথের মতো জড়ায় নিয়েছে। মেকিং নেচার অ্যাপিয়ার সাইলেন্ট অ্যান্ড লাইফলেস, যেন পৃথিবী, মৃত মানুষ যেন সাইলেন্ট হয়ে যায়, লাইফলেস হয়ে যায়, যেন মনে হচ্ছে এখন পৃথিবীর এরকম একটা অবস্থা হয়ে গেছে। হ্যাঁ, দ্য বেন্ডিং ব্রাঞ্চেস সাজেস্ট সরো, হোয়াইল দ্য পয়েটস ডিপ স্লিপ মার্কস এ ট্রানজিশন ফ্রম দ্য কোল্ড রিয়ালিটি অফ উইন্টার টু দ্য হোপফুল ড্রিম দ্যাট ফলোস, এবং তার যে ঘুম, এটা একটা ট্রানজিশন, একটা রূপান্তর, কিসের থেকে? যে কোল্ড যে উইন্টার আছে তার থেকে একটা হোপফুল ড্রিম, সেই ড্রিপে কি দেখাবে? সে প্রকৃতির একটা অন্য রূপ দেখাবে, প্রকৃতির একটা হোপফুল একটা সত্তা সে দেখাবে। Although everything seems dead on the surface, the word deathless earth reminds us that life still exists beneath the snow and will return again. এবং এই ডেথলেস আর্ট বলতে কি বোঝানো হচ্ছে? যে প্রকৃতির মৃত্যু হতে পারে না, একটা সাময়িক পরিবর্তন হয়তো বা এসেছে, কিন্তু তারপরে আবার সব কিছু আগের অবস্থাতেই, আগের সত্তাতে আবার ফিরে আসবে, ঠিক আছে। This prepares readers for the poem's deeper message of hope, renewal, and the victory of life over death. ওকে, তো আশা করছি আমরা প্রথম অংশটুকু বুঝতে পেরেছি। বলো দেখি, তোমাদের কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে প্রথম অংশের উপরে, আমাকে প্রশ্ন করতে পারো, যে প্রথম 12 লাইনকে নিয়ে। ইফ এনি অফ ইউ হ্যাভ এনি কোশ্চেন দেন আস্ক মি। একটা কথা মনে রাখবা, যতক্ষণ পর্যন্ত তোমরা প্রশ্ন করতে শিখবা, কিন্তু প্রশ্ন গঠনমূলক প্রশ্ন হতে হবে, যতক্ষণ তোমরা পড়াশোনা নিয়ে প্রশ্ন না করতে শিখবা ততক্ষণ পর্যন্ত তোমরা পড়াশোনাতে ভালো করতে পারবা না। যখন কোনো একটা জিনিস পড়ার মধ্য দিয়ে তুমি ওই রকম জিনিস আরও চিন্তা করতে পারবা, এই জিনিসটাকে তুমি যখন চোখের সামনে মানে চোখের সামনে এটাকে দেখবা, তখন বুঝে নেবা যে হ্যাঁ তোমার পড়া হয়েছে। এবং প্রশ্ন করার অভ্যাস গড়ে তোলো, তোমার স্যারকে প্রশ্ন করা, তোমার বন্ধুকে প্রশ্ন করো। আমি যখন ক্লাস নিচ্ছি, যখন তোমাদেরকে ক্লাসের মধ্যে আমি সময় দিই যে এই সময়টাতে তোমরা প্রশ্ন করো, এই সকল প্রশ্নগুলার নিজেদের মধ্যে একটা হ্যাবিট তৈরি করবা, যে প্রশ্ন কিভাবে করতে হয়, প্রশ্ন করার মধ্যে কিন্তু একটা আর্ট আছে। ওকে, সো নান অফ ইউ আর আস্কিং কোশ্চেন, দেন আই হোপ তোমরা বুঝতে পেরেছ। এরপর আমরা
কবিতার দ্বিতীয় অংশে যাচ্ছি। নাকি কারো কোনো প্রশ্ন আছে? ওকে, এরপর সে বলছে যে দ্য টাচ অফ সিল্ক কটন অফ ওয়াটার, মানে এরই পরবর্তী একটা অংশ এটা। দ্য টাচ অফ সিল্ক কটন অফ ওয়াটার ফলিং, দেন আই ড্রিমড এ ড্রিম। এবং সে যখন সে যখন ঘুমায় যাচ্ছিল, সে ফিল করছিল যেন ওই তুষারপাত যেটা হচ্ছে, ওয়াটার, এখানে ওয়াটার বলতে তুষারকেই বোঝানো হচ্ছে, ওই তুষারগুলা যেন তার চেহারার উপর পড়ছে এবং সফট কটন বল যেন তার মুখের উপর একটা ফিলিং সে ওইখানে ফিল করছে। হ্যাঁ, দ্য পয়েট ফিলস দ্য ফলিং স্নো অ্যাজ এ সফট অ্যাজ সিল্ক অর কটন, the snow touches him gently and peacefully. This soft feeling makes him completely relax and takes him into a deep sleep. এবং তার মুখে যে ওই স্নোগুলা সে ফিল করছিল, এটার কারণে সে একটা প্রচণ্ড আরামদায়ক একটা স্টেটে চলে যায় এবং সে একটা ডিপ স্লিপে চলে যায়। এবং সে বলছে অ্যান্ড আই ড্রিমড এ ড্রিম, এবং তারপর আমি একটা স্বপ্ন দেখলাম। কেমন স্বপ্ন দেখো? ইন মাই ড্রিম, ইন মাই ডেড স্লিপ, ডেড স্লিপ মানে একটা গভীর ঘুমের মধ্যে আমি চলে গেছি। তো আই ইন মাই ডেড স্লিপ বাট আই ড্রিমড নট এ আর্থ ডাইং অ্যান্ড এমস এ ভার্জিল কিপিং। তো সে বলছে আমি কি ধরনের স্বপ্ন দেখলাম? আমি এই যে মৃতপ্রায়তে পৃথিবী, এই যে শীতের সময় বর্তমানে প্রথম অংশে আমরা যেটা দেখেছি আর কি, গাছের পাতা নাই, একদম ভার্জিল, ভার্জিল শব্দের অর্থ হচ্ছে ওই মৃতদের ঝুঁকে যখন দেখা হয় ওইটাকে বলা হয় ভার্জিল, ভিজিল। তো সে বলছে যে আমি এ ধরনের পৃথিবীকে আমি স্বপ্নে দেখিনি। আমি কোনো মৃতপ্রায় পৃথিবী, লাইফলেস আর্থ, অথবা ওই যে এলম ট্রি যেটা একটা ভিজিলের মতো আচরণ করছে, যেটা মৃতদেহকে হয়তো বা দেখা যাচ্ছে মৃতদেহকে ঝুঁকে সে দেখছে, আমি এরকম কোনো কিছু ভিজুয়ালাইজ করিনি। আমি এরকম কোনো স্বপ্নই আমি দেখি নাই। আমি কি স্বপ্ন দেখেছি? আই ড্রিমড অফ বার্ডস, ব্ল্যাক বার্ডস ফ্লাইং ইন মাই ইনসাইড। আমি স্বপ্ন দেখেছি পাখির, আমি একটা কালো পাখির স্বপ্ন দেখেছি, যেটা মাই ইনসাইড মানে কি আমার হৃদয়ের মধ্যে ওই পাখিটা উড়ে বেড়াচ্ছিল। আমার মনের মধ্যে এই কালো রঙের পাখিটা উড়ে বেড়াচ্ছিল। নেস্টিং অ্যান্ড হ্যাচিং অন অয়েল পাম্পস। এবং তারা কিসের উপর বসেছিল? তারা বাসা কোথায় তৈরি করে? নেস্টিং শব্দের অর্থ তোমার হচ্ছে পাখির যে বাসা তৈরি করা, বিল্ডিং নেস্ট। এবং ওই পাখিগুলো বাসা তৈরি করছিল এবং হ্যাচিং করছিল। তারা রিপ্রোডাকশন তারা করছে, তারা নতুন পাখি ডিম দিচ্ছে ওইখান থেকে নতুন তাদের বাচ্চার জন্ম হচ্ছে। তাহলে এটা দ্বারা কি বোঝাচ্ছে? যে প্রকৃতি কিন্তু শেষ হয়ে যায় না, প্রকৃতির মৃত্যু হয় নাই। যদি মৃত্যু হয়ে যাইতো তাহলে কি আর নতুন জীবনের কি সঞ্চার হতো? নতুন কি পাখির বাচ্চা ওইখানে কি আমরা দেখতে পাইতাম না। অ্যান্ড অয়েল পাম্পস বিয়ারিং, এবং ওইখানে ওই অয়েল পাম, যেই অয়েল পাম টি যেখানে আছে ওইখানেও তৈরি হচ্ছে কিছু একটা, ওইখানেও ফল ধরছে। কিন্তু ফলটা কেমন? বিয়ারিং সানস ফর ফ্রুটস। এবং ওই যে পাম ট্রিটা ছিল, যে পাম ট্রির উপর ওই কালো পাখিটা বাচ্চা দিচ্ছে, ওই পাম ট্রির যে ফল ধরার যে অংশ, ওইখানে ফল ধরে নাই, কি ধরে আছে? ওইখানে সূর্য ধরে আছে। মানে ফলের পরিবর্তিতে ওইখানে সূর্য দেখা যাচ্ছে ওইখানে। এবং সূর্যটা সিম্বলাইজ করছে কাকে? সূর্যটা সিম্বলাইজ করছে, দেখো, দ্য অয়েল পাম ট্রিজ প্রডিউস সান ইনস্টিড অফ অর্ডিনারি ফ্রুটস। তো ইনস্টিড অফ হারভেস্টিং ফ্রুট ফ্রম দেয়ার ইজ সান, সেখানে সূর্য আছে। দ্য সান সিম্বলাইজেস লাইফ, এনার্জি, হোপ অ্যান্ড ব্রাইট ফিউচার। এবং এই সূর্যটা কাকে সিম্বলাইজ করছে? এই সূর্যটা সিম্বলাইজ করছে হলো জীবনকে। এই যে শীতে যে চারদিকে একদম ডেথ লাইফ অ্যাটমসফিয়ার যে ওইখানে হয়ে গিয়েছিল, সে বলছে না, এখনও জীবনের অস্তিত্ব আছে, এখনও এনার্জি আছে, এখনও আমাদের মধ্যে শক্তি আছে, প্রকৃতির মধ্যে এখনও শক্তি আছে, এবং আমাদের মধ্যে হোপ আছে। যে কিসের হোপ? ফর এ বেটার ফিউচার, একটি উজ্জ্বল একটি ভবিষ্যতের স্বপ্ন আমাদের মধ্যে আছে। দিস ইজ আ পাওয়ারফুল ইমেজ অফ
এন্ডলেস লাইফ, যে প্রকৃতি এখনো শেষ হয়ে যায় না, প্রকৃতি কখনোই শেষ হবে না, শুধুমাত্র তার সময়ের সাথে সাথে কিছু রূপান্তর তার ঘটবে। ওকে, অ্যান্ড উইথ রুটস ডেন্টিং, এবং ওই গাছের যে শিকড়গুলো আছে, রুট মানে শেকড়, আন্ডারগ্রাউন্ড পার্ট অফ দ্য ট্রিস মানে শেকড়, ওইটা বের হয়ে আসতে চাইছে। ডেন্টিং, ডেন্টিং মানে বাইরের দিকে বের হয়ে আসতে চাইছে। দ্য স্ট্রং রুটস অফ দ্য ট্রিস স্প্রেড ইনটু দ্য আর্থ, they are so powerful that they can even damage anything trying to destroy them, এবং ওই রুটগুলাকে যারাই মানে নষ্ট করতে আসুক, সবগুলাকে তারা ধ্বংস করে ফেলবে, তারা বাহিরে বের হয়ে আসবে ধ্বংসের জন্য। দ্য আপরুটার্স, আপরুটার শব্দের অর্থ যারা গাছ কেটে ফেলায়, বনভূমি ধ্বংস করে। দ্য আপরুটার্স স্পেডস, স্পেড মানে হচ্ছে তোমার কোদাল, কুড়াল অথবা এই টাইপের যেই যন্ত্রগুলো যেগুলো দিয়ে গাছ কাটা হয় আর কি। তো সে বলছে যে যারা এই গাছগুলাকে, এই প্রকৃতিকে নষ্ট করতে চাইবে, এই গাছগুলা তাদেরকে ধ্বংস করে দিবে, মানে এই প্রকৃতি তাদেরকে আটকাবে। হ্যাঁ, এই আপরুটারদের যে সকল তাদের ইনস্ট্রুমেন্টগুলো আছে, তাদের স্পেড বলো, হ্যাঁ, তাদের এনিথিং, তাদের যে সরঞ্জামগুলো আছে, এগুলা এই গাছ ধ্বংস করে ফেলবে। দ্য রুটস আর স্ট্রঙ্গার দেন দ্য স্প্রেডস ইউজ বাই পিপল হু রিমুভ ট্রিস, দিস সাজেস্ট দ্যাট লাইফ, নেচার অ্যান্ড হোপ আর স্ট্রঙ্গার দেন ডিস্ট্রাকশন। এটা তোমাদেরকে সামারি পড়ার সময় বলেছিলাম যে জীবন, প্রকৃতি এবং আশা এগুলা কিন্তু ডিস্ট্রাকশন, ধ্বংসের চেয়ে বেশি শক্তিশালী। তারপর সে বলছে, অ্যান্ড আই ড্রিমড দ্য আপরুটার্স টায়ার্ড অ্যান্ড লিনিং অন মাই রুটস। এরপর সে বলছে, সে স্বপ্নে দেখলো, কি স্বপ্নে দেখলো, যে ওই আপরুটার্স তারা ওই গাছটাকে কেটে ফেলার জন্য অনেক চেষ্টা করলো। দে হ্যাভ ট্রাইড দেয়ার বেস্ট বাট দে বিকেম এক্সস্টেড, তারা এক্সস্টেড হয়ে গেল, তারা টায়ার্ড হয়ে গেল, এবং তাদের আর কোনো লিম্ব, অ্যান্ড দে ডিডন্ট হ্যাভ এনি স্ট্রেংথ লেফট ইনসাইড দেম। তখন তারা কি করলো, লিনিং অন মাই রুটস, এবং তারা ওই শিকড় যেটা তারা কাটতে চেয়েছিল, ওই শিকড়ের উপরই তারা শুয়ে পড়লো। এটা দ্বারা বোঝায় যে আমরা অনেক সময় আমাদের নিজেদের শিকড় ভুলে যাই, কিন্তু দিন শেষে আমাদের কিন্তু ওই শিকড়ের কাছে আমাদেরকে চলে যেতে হয়। ঠিক সেরকমই আমরা নিজেদের অস্তিত্বকে, আমাদের যে ঐতিহ্য, আমাদের যে প্রথা, এগুলাকে আমরা অনেক সময় ভাবি যে এগুলা হচ্ছে ব্যাকডেটেড, এগুলা হলো লজ্জার বিষয়। এটা আফ্রিকান সমাজে, যেহেতু এটা আফ্রিকান কবি, ওই আফ্রিকান যখন কলোনাইজেশনের পরে, যখন ব্রিটিশাররা যখন ওইখানে আধিপত্য বিস্তার করলো, তখন ব্রিটিশাররা তাদেরকে, ওই আফ্রিকান মানুষদেরকে এভাবে বোঝালো যে তোমাদের সংস্কৃতি খুবই খারাপ ছিল, এবং আলটিমেটলি পরবর্তীতে তারা নিজেদের সংস্কৃতি মানুষের সামনে নিয়ে আসতে প্রচুর লজ্জা বোধ করতো। তো এজন্য সে বলছে যে একটা সময় যারা নিজেদের সংস্কৃতিকে ধ্বংস করার চেষ্টা করছিল, তারা ধ্বংস করতে না পেরে সেই রুট, যে শিকড়টা আছে, ওই শিকড়ের উপর আবার তারা শুয়ে পড়লো, তারা রেস্ট নিতে শুরু করলো। দেখো, ফাইনালি দ্য ডিস্ট্রয়ার্স বিকেম সো উইক দ্যাট দে লিন on the very roots they tried to destroy. This shows that people often depend on nature after trying to harm it. অনেক সময় মানুষ প্রকৃতিকে নষ্ট করার চেষ্টা করে, কিন্তু তারা কিন্তু প্রকৃতির উপরই নির্ভর। দেখো, ইনার মিনিং, in these lines the poem changes from death to life. তারা মৃত্যু থেকে জীবনের দিকে পরিবর্তিত হচ্ছে এখানে। দ্য কোল্ড উইন্টার সিন ডিসঅ্যাপিয়ার, সে স্বপ্নে কিন্তু আর সেই মৃতপ্রায় প্রকৃতির কিন্তু সে চিত্র সে দেখছে না। অ্যান্ড দ্য পয়েট ড্রিমস অফ বার্ডস, ওয়েল পাম্পস, রুটস অ্যান্ড দ্য সান, এই সব কিছুর সে এখানে চিত্র দেখছে, সে কালো পাখির চিত্র দেখছে, হ্যাঁ, স্বপ্নে দেখছে, সে অয়েল পাম ট্রি দেখছে, সে রুট দেখছে, এবং তারা সূর্যের ছবি দেখছে সে। These are the symbol of hope, growth, Africa, strength and new life. এগুলা কাকে সিম্বলাইজ করছে? এগুলা সিম্বলাইজ করছে হোপ, এগুলা সিম্বলাইজ করছে গ্রোথকে, এগুলা সিম্বলাইজ করছে আফ্রিকাকে, স্ট্রেংথ এবং নিউ লাইফকে। The powerful roots defeat the uprooters, showing that life and nature
ক্যান নেভার বি কমপ্লিটলি ডিস্ট্রয়, এবং জীবন এবং প্রকৃতিকে কিন্তু কমপ্লিটলি ডিস্ট্রয় করা সম্ভব নয়। দ্য ড্রিম সাজেস্ট দ্যাট হোপ ইজ অলওয়েজ স্ট্রঙ্গার দেন ডিস্ট্রাকশন অ্যান্ড দ্যাট ট্রু স্ট্রেংথ কামস ফ্রম ওয়ান্স রুটস অ্যান্ড আইডেন্টিটি। এবং প্রকৃত যে শক্তি, এটা কোথায় থেকে আসে? এটা প্রত্যেকের রুট থেকে আসে, প্রত্যেকের পরিচয় থেকে আসে। যেই সংস্কৃতিকে, যে রুটকে তুমি ভুলে যেতে চাইছো, ওই সংস্কৃতিই কিন্তু তোমাকে এত বড় করেছে, তোমার পরিচয় গঠন করে দিয়েছে। ঠিক আছে, তো বলো এই কবিতার দ্বিতীয় অংশে আমাদের আর কোনো সমস্যা আছে কিনা? আস্ক মি কোশ্চেন। ওকে, সো নান অফ ইউ হ্যাভ এনি কোশ্চেন আই গেস। এখন আমরা পরবর্তী অংশে আসি, লাস্ট পার্ট। Their abandoned roots and the oil palms gave them each a son. Leaning on my roots, their abandoned roots, এরপর তারা কি করে? ওই যে যে মানুষগুলো আছে তারা নিজেদের রুটকে তারা ভুলে গেছে, যেটা বললাম আর কি তোমাদেরকে। যেহেতু এটা আফ্রিকান একটা কবিতা, তো আফ্রিকানদের থিম এখানে উঠে এসেছে। তো সে বলছে, দ্য আপরুটার্স হ্যাভ ফরগটেন দেয়ার অন রুটস, অন কালচার অ্যান্ড আইডেন্টিটি। নাও দে ডিপেন্ড অন দ্য রুটস দে ওয়ান্স ওয়ান্টেড টু ডিস্ট্রয়। এবং তারা নিজেদের সংস্কৃতি, নিজেদের রুটকে তারা ভুলে গেছে, কিন্তু এখন কি হয়েছে? তারা ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যে রুটকে তারা একসময় ধ্বংস করতে চেয়েছিল, সেই রুটের উপরই তারা এখন ডিপেন্ডেন্ট হয়ে গিয়েছে। দ্য পোয়েট সাজেস্ট দ্যাট পিপল শুড নেভার ফরগেট হোয়ার দে কাম ফ্রম। এবং তোমার যে উৎপত্তির জায়গাটা তোমরা কখনো ভুলে যেও না, কবি এখানে তাই বলছেন। এবং তারপর কি করলো এই অয়েল পামটি, যার শিকড় তারা কাটতে এসেছিল, সেই গাছটা এখন কিছু কাজ করলো। কি করলো? অ্যান্ড দ্য অয়েল পামস গেভ দেম ইচ এ সান। ভালো করে বোঝার চেষ্টা করো। এখন যার শিকড় তারা কাটতে এসেছিল, সেই অয়েল পাম ট্রি, এখানে একটা পার্সোনিফিকেশন ব্যবহার করা হয়েছে, ওই গাছটাই তাদেরকে এখন, তোমাদেরকে বলেছিলাম যে ওই গাছে কিন্তু ফল ধরে নাই, ওই গাছে ফল আকারে সূর্য ধরে আছে। এখন ওই অয়েল পাম ট্রি প্রত্যেকের হাতে হাতে, যারা তার শিকড় কাটতে এসেছিল, তাকে ধ্বংস করতে এসেছিল, প্রত্যেকের হাতে একটা করে সূর্য দিল, সিম্বল অফ হোপ অ্যান্ড লাইফ। দ্য অয়েল পাম ট্রিজ জেনারেসলি গেভ ইচ আপরুটার এ সান। প্রত্যেকের হাতে তারা সে একটা করে সূর্য দিল। দ্য সান সিম্বলাইজেস লাইফ, হোপ, নলেজ অ্যান্ড নিউ বিগিনিং। এবং এই সান কাকে সিম্বলাইজ করছে? এই সান সিম্বলাইজ করছে জীবনকে, আশাকে, নলেজকে, এবং একটা নতুন সূত্রপাতকে, নতুন একটা শুরুকে, নতুন একটা বিগিনিংকে সে সিম্বলাইজ করছে। নেচার ইজ কাইন্ড ইভেন টু দোজ হু ট্রাইড টু ডিস্ট্রয় ইট। তাহলে এখানে এই যে তোমার হলো পাম ট্রিটা, যারা ওই পাম ট্রিকে কাটতে এসেছিল, সে তাদেরকেই একটা করে সূর্য দিল, কিন্তু তারা খুশি হলো না। এই মানুষগুলা যারা আছে তারা এই জিনিসটাতে খুশি হলো না। বাট অন দেয়ার পামস দে ব্যালেন্সড দ্য ব্লাইন্ডিং অর্বস। তারা তাদের হাতে তারা ওই সূর্যটাকে নিল, এবং ব্লাইন্ডিং মানে সূর্যটা এত তীক্ষ্ণ ছিল যেন মনে হচ্ছে তারা ব্লাইন্ড হয়ে যাবে, তো এক্সট্রিমলি ব্রাইট ছিল। হ্যাঁ, the uprooters received the sons in their hands. They now have the opportunity to accept hope and a better future. কিন্তু তারা সেটা করলো না। They carefully hold the bright suns in their hands. The brightness is so strong that it almost blinds them. The sun represents great gifts of nature offers. তো এখানে they took the sun on their hand, and that sun was so bright that they couldn't see. তারা দেখতে পাচ্ছে না, যেন মনে হচ্ছে তারা ব্লাইন্ড হয়ে যাবে। and
ফ্রন্ট শব্দের অর্থ যখন তুমি কোনো একটা কিছু দেখে যখন ডিস্যাটিসফাই হও, যখন তুমি প্লিজড হও না, তখন তোমার যেই চেহারাটা যেমন হয়ে যায় ওইটাকে বলা হয় ফ্রন্ট লুক, মানে লুকড উইথ ডিসপ্লেজার, কোনো কিছু একটা দেখে তুমি মানে প্লিজড হও নাই, সেই লুকটাকে বলা হয় ফ্রন্ট লুক। অ্যান্ড দোজ আপরুটার ডিডন্ট সিম লাইক স্যাটিসফাইড, তারা কিন্তু স্যাটিসফাই হলো না। ফ্রন্ট উইথ স্কিমস, হ্যাঁ স্কিমস শব্দের অর্থ তাদের মধ্যে একটা ডিভিশন, তাদের মধ্যে একটা কনফ্লিক্টনেস চলে আসলো, হ্যাঁ, তারা হচ্ছে ডিভাইডেড হয়ে গেল। কিভাবে হলো দেখো, ইনস্টিড অফ ফিলিং গ্রেটফুল দে বিকেম আনহ্যাপি অ্যান্ড ডিসস্যাটিসফাইড। দ্য ওয়ার্ড স্কিমস সাজেস্ট দ্যাট দেয়ার হার্টস অ্যান্ড মাইন্ডস আর ডিভাইডেড ইন্টু গ্রিড অ্যান্ড সেলফিশনেস। তাদের মন বিভক্ত হয়ে গেছে কিসের কারণে? তাদের মন বিভক্ত হয়ে গেছে তোমার লোভ এবং সেলফিশনেসের কারণে। এই কারণে তারা হচ্ছে ওই সূর্যটা পেয়েও তারা খুশি হয় নাই। তারা ভাবছে যে এর চেয়ে তো সোনা অনেক দামি ছিল, সূর্য এবং সোনা একই রকম দেখতে, কিন্তু তারা তাদের কাছে মনে হচ্ছে এটা তো সোনার মতো অতটা ভ্যালুয়েবল নয়, আমাকে এটা কেন দিল। হ্যাঁ, দ্য ব্রাইটনেস অফ গোল্ড অন দেয়ার ব্রোস ফর দ্য সানস রিচড নট দ্য ব্রাইটনেস অফ গোল্ড। সে বলছে তাদের চোখে মুখে, তাদের ফোরহেড, যখন আমরা মনে করি ডিসপ্লিসড হয়ে যাই, আমাদের ভুরু কুঁচকে যায় না, ভুরু কুঁচকে যায় কিন্তু আমাদের চেহারা ভ্রু। তো সে বলছে তাদের চেহারাতে, তাদের ফেসিয়াল অ্যাপিয়ারেন্সে আমরা বুঝতে পারছি যে তারা হচ্ছে স্যাটিসফাইড হয় নাই। কেন স্যাটিসফাইড হয় নাই? ফর দ্য সানস রিচড নট দ্য ব্রাইটনেস অফ গোল্ড। ওহো, তাদের এখন মনে হচ্ছে যে এটা তো সোনার মতো অতটা চকচকে নয়, তাদের কাছে সূর্যের চেয়ে সোনা বেশি গুরুত্বপূর্ণ, তাদের কাছে ম্যাটেরিয়ালিস্টিক অ্যাটিটিউড, তাদের কাছে নতুন হোপ, নতুন জীবন, এর চেয়ে টাকা বেশি গুরুত্বপূর্ণ তাদের কাছে। বুঝছো? সে বলছে their unhappy expressions clearly appear on their faces, they are still not satisfied with what they have received। তারা যেটা পেয়েছে সেটা দিয়ে তারা খুশি নয়। the brightness of gold, the uprooters value gold more than the symbolic sun। সূর্যের চেয়ে তারা সোনাকে বেশি গুরুত্ব দেয়। they care more about money and wealth than about life, nature and hope। তারা জীবন, নেচার, আশা, হোপ এগুলার চেয়ে তারা টাকাকে বেশি গুরুত্ব দেয়। দিস শোজ দ্যার ম্যাটেরিয়ালিস্টিক অ্যাটিটিউড। হ্যাঁ, অ্যান্ড দেন, তখন তার ঘুম ভেঙে গেল। দেখো, দেন আই অ্যাওক। এখন শোনো, একটা কথা বলি, এটা মাথায় ঢুকায় নাও। সেটা হচ্ছে, যখন তোমরা কোনো কবিতা পড়তে যাবা অথবা কোনো গল্প পড়তে যাবা, সেটার মধ্যে একই ওয়ার্ডের বারবার পুনরাবৃত্তি পাবা, তখন বুঝে নিবা যে ওই কবিতার ওই লাইনকে কবি অনেক বেশি জোর দিয়ে বলার চেষ্টা করছেন। এখানে সে বলছে অ্যান্ড আই অ্যাওয়েক, সে বোঝাচ্ছে যে আমার ঘুম ভেঙে গেল, সাডেনলি আমার ঘুম ভেঙে গেল এবং আমি রিয়ালিটিতে ফিরে আসলাম, আমি প্রকৃতিকে গ্রহণ করে নিলাম। দ্য ড্রিম সাডেনলি এন্ডস অ্যান্ড দ্য পয়েট রিটার্নস টু রিয়ালিটি, হি ওপেন্স হিজ আইস অ্যান্ড লিভস দ্য ইমাজিনারি ওয়ার্ল্ড অফ হোপ। ওই আশার যে একটা ইমাজিনারি ওয়ার্ল্ড সে তৈরি করেছিল, এটাকে কবিতার ভাষায় বলা হয় স্কেপিজম। হ্যাঁ, কোনো কিছু থেকে পালায়ে যাওয়া। তো এখানে সে বলছে না, আমি ওখান থেকে পালায়ে চলে এসেছি, আমি ওইখানে আর নাই, ওই ইমাজিনারি ওয়ার্ল্ডটাকে আমি পিছনে ছেড়ে চলে আসলাম। টু দ্য সাইলেন্টলি ফলিং স্নো, এবং আমি সেই আগের যে পরিস্থিতি ছিল যে কোয়াইট উইন্টার, ওইখানে আমি আবার ফিরে আসলাম। দ্য পয়েট এগেইন সিজ দ্য পিসফুল স্নো ফলিং আউটসাইড, দ্য কোয়াইট উইন্টার সিন কন্টিনিউস জাস্ট অ্যাজ বিফোর। তার কাছে আবার সেই আগের পরিবেশে তিনি ফিরে আসলেন এবং এখন তিনি ওইটাকে আবার গ্রহণ করবেন। কিভাবে গ্রহণ করবেন দেখো, অ্যান্ড অ্যান্ড দ্য বেইন্ট ব্যাক এলমস বোয়িং অ্যান্ড সোয়িং টু দ্য উইন্টার উইন্ড লাইক। তো প্রথমবার যখন সে দেখেছিল ওই গাছটা, তোমাদের মনে আছে কিনা, তার কাছে কি মনে হয়েছিল? যেন প্রকৃতির মৃত্যু হচ্ছে এবং ওই এলম ট্রিটা যেটা আছে সেটা ওই মৃতদেহকে দেখার জন্য ঝুঁকে আছে, ঠিক আছে? কিন্তু এখন তার পারসেপশনটা পুরাটাই চেঞ্জ হয়ে গেছে। অ্যান্ড বেন্ড ব্যাক এলমস বোয়িং অ্যান্ড সুইং টু দ্য উইন্টার উইন্ড লাইক, দ্য এলম ট্রিস আর স্টিল বেন্ডিং আন্ডার দ্য ওয়েট অফ দ্য স্নো। এখনও কিন্তু ওই স্নোর ভারে, ওই তুষারের ভারে গাছগুলো এখনও ঝুঁকে আছে। দে অ্যাপিয়ার হাম্বল অ্যান্ড পিসফুল।
দ্য ব্রাঞ্চেস মুভ স্লোলি ইন দ্য কোল্ড উইন্টার উইন্ড। সুইং, সুইং শব্দের অর্থ হচ্ছে হলো আস্তে আস্তে নাড়াচাড়া হওয়া। মানে বাতাসের কারণে ওই গাছটা আস্তে আস্তে নড়ছে। টু দ্য উইন্টার উইন্ড লাইক, কেমন মনে হচ্ছে তার কাছে ওই তোমার গাছটা যে নড়ছে এখন তার কাছে কেমন মনে হচ্ছে? দ্য জেন্টল মুভমেন্ট ক্রিয়েটস এ কাম অ্যান্ড বিউটিফুল পিকচার, একটা সুন্দর একটা চিত্র তার কাছে মনে হচ্ছে। কেমন চিত্র? হোয়াইট রোবড মুসলিমস, এখানে মুসলিমস মানে মুসলিম, স্লামিং অ্যাট ইভিনিং প্রেয়ার, যেন মনে হচ্ছে ওই গাছটাকে যেটা একদম সাদা তুষারে আবৃত, ওটা দেখে তার কাছে মনে হচ্ছে মুসলিমরা হোয়াইট রোব মানে জুব্বা অথবা যে সাদা পাঞ্জাবি পরে যখন তারা প্রেয়ার করে, হ্যাঁ, যখন তারা সেজদা করে, তার কাছে এটা প্রকৃতির এই সুন্দর রূপটা তার কাছে মনে হচ্ছে যেন ওই গাছটা তার স্রষ্টাকে সে মনে করছে, তার স্রষ্টার কাছে সে প্রার্থনা করছে, স্রষ্টাকে সে সম্মান জানাচ্ছে। হ্যাঁ, ইন ইভিনিং প্রেয়ার অ্যান্ড দ্য আর্থ লাইং ইন ইনস্ক্রুটেবল লাইক দ্য ফেস অফ এ গড ইন এ শ্রাইন, যেন মনে হচ্ছে যে দ্য আর্থ ইজ লাইং ইনস্ক্রুটেবল, যেন পৃথিবী একটা মিস্টিরিয়াস এবং একটা ইম্পসিবলটা আন্ডারস্ট্যান্ড, পৃথিবীর যেই অথবা ঈশ্বরের সৃষ্টির যে রহস্য এটা তো আমরা বুঝতে পারবো না, তো ইট ইজ কোয়াইট ইম্পসিবল। ইনস্ক্রুটেবল, ইনস্ক্রুটেবল শব্দ অর্থ মিস্টিরিয়াস, মিস্টিরিয়াস লাইক এ ফেস অফ এ গড ইন এ শ্রাইন, একটা মনে করো মসজিদ অথবা মন্দিরের মধ্যে ঈশ্বর যেমন থাকেন, তো সেটা যেরকম একটা ইম্পসিবল, যে এটার রহস্য, ঈশ্বরের রহস্যকে তুমি কখনো বুঝতে পারবা, আল্লাহর রহস্য তুমি বুঝতে পারবা, তো এটা তার কাছে এই পিকচারটা তার কাছে তেমন মনে হচ্ছে। ওকে, দ্য পয়েট কম্পেয়ার্স স্নো কভার্ড ট্রিজ to the Muslims wearing white clothes while bowing in evening prayer. This creates a peaceful and spiritual image. The earth looks calm and mysterious, like the sacred face of God inside a temple. তো তার কাছে কেমন মনে হচ্ছে যে টেম্পলের মধ্যে যে ঈশ্বরের যে চেহারা, তার কাছে ওই প্রকৃতিটা বর্তমানে তেমন মনে হচ্ছে। ওকে, দ্য পোয়েম এন্ডস বাই শোয়িং দ্যাট নেচার ইজ বিউটিফুল, হলি অ্যান্ড বিয়ন্ড কমপ্লিট হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং। তো কবিতাটা কেমনভাবে শেষ হয় যে প্রকৃতির একটা সুন্দর রূপ, প্রথমের দিকে প্রথম অংশে তার কাছে কি মনে হয়েছিল যেন একটা মৃতপায় একটা পৃথিবীর কথা, কিন্তু লাস্টের দিকে ওই প্রকৃতিটাই তার কাছে একটা সুন্দর সুন্দর একটা মিনিং তার কাছে নিয়ে আসছে, তার কাছে একটা পবিত্র অংশ মনে হচ্ছে, এবং বিয়ন্ড কমপ্লিট হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং, এবং প্রকৃতির এমন একটা জিনিস যেটাকে তুমি কখনোই বুঝতে পারবা না। হ্যাঁ, তো এভাবে এই কবিতাটা শেষ হয়। দ্য ফাইনাল পার্ট অফ দ্য পোয়েম টিচেস দ্যাট পিপল শুড ভ্যালু নেচার, পিপল শুড ভ্যালু হোপ অ্যান্ড দেয়ার কালচারাল রুটস ইনস্টিড অফ আর্ট। মানুষদেরকে কি করা উচিত? তাদের প্রকৃতি, তাদের আশা, তাদের কালচারাল যেই রুট, তাদের যে সংস্কৃতি, এটাকে ভ্যালু করা উচিত অর্থের চেয়ে। হ্যাঁ, দ্য আপরুটার্স ফেইল বিকজ দে কেয়ার অনলি গোল্ড। When the poet wakes up, he sees a peaceful snow-covered world again. তো সে যখন ঘুম থেকে উঠলো, সে আবার ওই সুন্দর প্রকৃতির একটা অংশ সে দেখতে পাইল। The bending trees look like people praying, showing that nature is sacred. Sacred শব্দের অর্থ হচ্ছে পবিত্র। নেচার হচ্ছে sacred এবং ফুল অফ স্পিরিচুয়াল বিউটি, একটা ঐশ্বরিক আধ্যাত্মিক শক্তির মধ্যে আছে, স্পিরিচুয়াল সৌন্দর্য আছে এর মধ্যে। দ্য মিস্ট্রিয়াস আর্থ রিমাইন্ডস আস দ্যাট নেচার ইজ ইটার্নাল অ্যান্ড ক্যানট বি ফুললি আন্ডারস্ট্যান্ড বাই হিউম্যান বিংস, এবং আমরা কখনোই এই নেচারকে পরিপূর্ণভাবে বুঝতে পারবো না, নেচারের যে মিস্ট্রিগুলা আমরা পরিপূর্ণভাবে কখনোই উদ্ভাবন করতে পারবো না। ঠিক আছে, তো কবিতাটা খুবই সুন্দর একটা কবিতা, প্রকৃতির সৌন্দর্যকে দেখানো হয়েছে, এবং তোমাদের সিলেবাসের জন্য এই কবিতা, তোমাদের পরীক্ষার জন্য তোমাদের সিলেবাসের এই কবিতার খুবই গুরুত্বপূর্ণ একটা কবিতা। তো এটার আমরা লাইন বাই লাইন এক্সপ্লেনেশন পড়লাম, সামারি পড়লাম, একদম অল্প সময় আছে, দেখি আমরা এটার থিমটা একটু পড়ে ফেলার চেষ্টা করি যতটুকু পড়া যায় আর কি। থিম, এই কবিতাটার থিম কি? থিম শব্দের অর্থ কি? ওই কবিতাটার দ্বারা কবি কি মেসেজ ডেলিভার করার চেষ্টা করছেন, কবি আমাদেরকে কোন জ্ঞান দেওয়ার চেষ্টা করছেন। 1 মিনিট।
আচ্ছা, দ্য মেইন থিম অফ স্নোফ্লেক্স sail gently down is hope and renewal after death or hardship, মানে কষ্টের পর মৃত্যুর পর আবার যে ফিরে আসে রিনিউয়াল, এটাকে বোঝানো হচ্ছে। দ্য পোয়েম বিগিনস উইথ এ কোল্ড উইন্টার ল্যান্ডস্কেপ দ্যাট লুকস লাইফলেস। সে একটা প্রকৃতির একটা দৃশ্য সে দেখছে, একদম কোল্ড উইন্টারি, চারদিকে কুয়াশায় আচ্ছন্ন, চারদিকে তুষারে আবৃত। দ্য স্নো কভার্ড trees seem to mourn like people at funeral. However, the poet reminds us that the earth is deathless, which means that the life never truly ends. Winter will pass and new life will return. তাহলে এটার মেইন থিম কি? এটার মেইন থিম হচ্ছে আশা, এবং শেষের পরে আবার যে শুরু হয়, কষ্টের পরে আবার যে ভালো সময়ের যে আবির্ভাব, এটা হচ্ছে এই কবিতার একটা মেইন থিম। হ্যাঁ, এবার আরেকটা গুরুত্বপূর্ণ থিম হচ্ছে পাওয়ার অফ নেচার, প্রকৃতির যে শক্তি। ইন দ্য ড্রিম দ্য অয়েল পাম ট্রিজ অ্যান্ড দেয়ার স্ট্রং রুটস ডিফিট দ্য আপরুটার্স হু ট্রাই টু ডিস্ট্রয় দেম। প্রকৃতিকে যারা ধ্বংস করতে চাইছে, প্রকৃতি কিন্তু তাদেরকেই ধ্বংস করে দিয়েছে এই কবিতাতে, আপরুটারদের তারা সাকসেসফুল হতে দেয় নাই। দিস শোস দ্যাট নেচার ইজ স্ট্রঙ্গার দেন হিউম্যান ডিস্ট্রাকশন। মানুষের যে ধ্বংসযোগ্য, এর চেয়ে কিন্তু প্রকৃতি হাজার গুণে শক্তিশালী। নো ম্যাটার হাউ হার্ড পিপল ট্রাই টু ডিস্ট্রয় ইট, নেচার অলওয়েজ হ্যাজ দ্য পাওয়ার টু সার্ভাইভ অ্যান্ড বিগিন এগেইন। তুমি যতই চেষ্টা করো, প্রকৃতি আবার নতুনভাবে সূত্রপাত হবে, নতুনভাবে আবার শুরু করবে, ঠিক আছে, তার আবার রিনিউয়াল হবে। দ্য পয়েট অলসো এক্সপ্লোরস দ্য থিম অফ আইডেন্টিটি অ্যান্ড রুটস। তোমার পরিচয়, তোমার যে ভিত্তি, এটা হচ্ছে এই কবিতার একটা থিম। দ্য আপরুটার্স বিকাম উইক বিকজ দে ফরগট দেয়ার অন রুটস। তারা নিজেদের সংস্কৃতি, নিজেদের কালচারকে তারা ভুলে গেছে। দ্য পয়েট সাজেস্ট দ্যাট পিপল শুড নেভার ফরগেট দেয়ার কালচার, ট্রেডিশন অর হোমল্যান্ড বিকজ দিস গিভস হিম স্ট্রেংথ অ্যান্ড স্টেবিলিটি। এবং তোমার যে তোমার প্রকৃতি, হ্যাঁ, তোমার হোমল্যান্ড, তোমার ট্রেডিশন, তোমার ঐতিহ্য, এগুলাই কিন্তু আসলে তোমাকে শক্তিশালী বানায়। অ্যানাদার থিম ইজ দ্য কনফ্লিক্ট বিটুইন স্পিরিচুয়াল ভ্যালুস অ্যান্ড ম্যাটেরিয়ালিজম। তোমার আধ্যাত্মিক শক্তি এবং প্রকৃতির যে লোভ, এগুলার মধ্যে একটা কনফ্লিক্ট শব্দের অর্থ হচ্ছে দ্বন্দ্ব। তো এখানে আমরা কি দেখেছি, যে প্রকৃতি তাকে সূর্য দিচ্ছে, কিন্তু সে বলছে না, এটা তো সোনার মতো অতটা চকচকে নয়, এটা তো আমার চাই না, আমার সোনা চাই, আমার টাকা দরকার, আমার মেটেরিয়ালিজম দরকার। দ্য অয়েল পামস অফার দ্য আপরুটার্স ব্রাইট সানস, সিম্বল অফ হোপ অ্যান্ড লাইফ। তাহলে প্রকৃতি তাকে হচ্ছে হোপ দিতে চাচ্ছে, তাকে লাইফ দিতে চাচ্ছে, কিন্তু সে বলছে কি যে না, আমার এটার দরকার নেই, আমার টাকার দরকার। হাউএভার দে আর ডিসঅ্যাপয়েন্টেড বিকজ দ্য সানস আর নট মেড অফ গোল্ড। তারা চিন্তা করেছিল হয়তো যে এটা হচ্ছে সোনার তৈরি, কিন্তু যখন তারা হাতে পাইলো, তারা বুঝতে পারলো যে এটা তো সোনা নয়। This teaches that people often value money more than life, nature and spiritual happiness. তারা কাকে বেশি ভ্যালু দেয়? তারা টাকাকে ভ্যালু দেয় বেশি, প্রকৃতি এবং স্পিরিচুয়াল আধ্যাত্মিক শান্তির চেয়ে তারা টাকাকে বেশি ভ্যালু দেয়। ফাইনালি দ্য পোয়েম প্রেজেন্টস দ্য বিউটি অ্যান্ড মিস্ট্রি অফ নেচার। এবং শেষে আমরা কি দেখতে পাই? শেষে ওই একই প্রকৃতির যে সৌন্দর্য, তার কাছে মনে হচ্ছে, মুসলিমরা যেরকম প্রেয়ার করে, তার কাছে ওই গাছগুলাকে দেখে মনে হচ্ছে যেন ওই গাছটা, যেটা আগে একটা মৃত্যুর প্রতিচ্ছবি তার কাছে মনে হয়েছিল, এখন তার কাছে মনে হচ্ছে না, এটা প্রকৃতি, যেটা তার স্রষ্টাকে উপাসনা করছে, তার স্রষ্টার প্রশংসা করছে। ঠিক আছে, তো এগুলা হচ্ছে এই কবিতার থিম। আমরা ক্লাসের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর অ্যাটেন্ডিং দ্য ক্লাস। সামনের দিন আবার কোনো একটা কবিতা নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব, এবং আজকে যেগুলো পড়ালাম এগুলো তোমাদের হোমওয়ার্ক থাকলো। থ্যাংক ইউ ভেরি মাচ।